স্বপন কামিল্লার স্ত্রী বারবার কেঁদেছেন, আদালতের মধ্যে দাঁড়িয়ে কেঁদেছেন, বিচার চেয়েছেন। আজকে সুপ্রিম কোর্ট আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার পর কি বলল দেখুন। প্রশান্ত বর্মন আমার স্বামী খুনি, আমার স্বামী নির্দোষ। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, তাকে গ্রেপ্তার করতে, কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। কি অত প্রভাবশালী, আজ পর্যন্ত তাকে গ্রেপ্তার হচ্ছে না। আমি চাই তাকে গ্রেপ্তার করতে। আমার স্বামীকে যেরকম কলবল করে মেরেছে, আমি চাই সেমিতি কলবল করি তাকে শাস্তি দিতে। যেমিতি আমার স্বামীকে কঠোর শাস্তি দিয়েছে সেমিতি কঠোর শাস্তি দিতে চাই। আমি তাকে ফাঁসিরে চড়িতে চাই। বারবার আকুল আবেদন জানিয়েছেন স্বপন কামিল্লার স্ত্রী। এবার বিধাননগর পুলিশ কি করছে, কতটা তৎপর, অনুপের কাছে জানবো। তবে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, সেই খুনের ঘটনা ইতিমধ্যেই যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের পরেই কিন্তু বিধাননগর পুলিশ তারা ইতিমধ্যে তৎপর। ইতিমধ্যে বিধাননগর পুলিশের পক্ষ থেকে একটি বৈঠক করা হচ্ছে, যে বৈঠকে মূলত বিধাননগরের উচ্চপদস্থ আধিকারিক, গোয়েন্দা আধিকারিক, পাশাপাশি তদন্তকারী আধিকারিক তারা সেই বৈঠকে রয়েছেন। এবং গোটা এই বৈঠকের একটাই কারণ, যে তার বিরুদ্ধে একেবারে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু মরিয়া বিধাননগর পুলিশ। তার কারণ যেদিন থেকে হাইকোর্টের একেবারে তার বিরুদ্ধে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল বা জামিন খারিজের মামলা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু তিনি অভিযুক্ত পলাতক ছিল। এরপরেই কিন্তু সুপ্রিম কোর্টে দাখিল করেছিলেন। পরবর্তীতে আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের পরে কিন্তু বিধাননগর পুলিশ তারা আরো তৎপর। শুক্রবারের মধ্যে বলা হয়েছে একেবারে বিধাননগর আদালত সেখানে যাতে তিনি আত্মসমর্পণ করেন। এক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে লক্ষ্য করা গেছিল আগে থেকেই তার গতিবিধি যেমন নজর রাখা হচ্ছিল, এবারে কিন্তু তার গতিবিধি কিন্তু আরো নজর রাখা হচ্ছে। তার কারণ তিনি কোথায় বর্তমানে রয়েছেন, এই অবস্থান পুলিশের পক্ষ থেকে আগে থেকেই দেখা হচ্ছিল। এক্ষেত্রে দেখা গেল যে বিধাননগর পুলিশের পক্ষ থেকে আরো গুরুত্ব দিয়ে কিন্তু কোথায় তিনি বর্তমান, তার লোকেশন বা তার গতিবিধি, এই সমস্ত বিষয় দেখা হচ্ছে। তার কারণ এই যে ভিডিও যে একবারে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, তারপর থেকে বারবার পুলিশের পক্ষ থেকে তাকে পরবর্তীতে হেফাজতে নেওয়ার কিন্তু চেষ্টা করা হচ্ছিল। পরবর্তীতে কিন্তু পুলিশের পক্ষ থেকে তাকে কোনোভাবে তাকে হেফাজতে পাচ্ছিল না। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের পরেই কিন্তু একেবারে বিধাননগর পুলিশ তারা তৎপর, এমনটা বলা চলে। এবং সেই কারণে বিধাননগর পুলিশের পক্ষ থেকে শুক্রবারের মধ্যে তিনি যখন যদি আদালতে আত্মসমর্পণ, সেক্ষেত্রে কিন্তু হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মরিয়া। এবং স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় একাধিক তথ্য কিন্তু আগেই পুলিশের পক্ষ থেকে সামনে আনা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের পরে বিধাননগর পুলিশ তারা তৎপর। এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশের পরেই ভিডিওকে হেফাজতে নেওয়ার জন্য কিন্তু একেবারে মরিয়া বিধাননগর পুলিশ। দেখা যাক পুলিশ কি কড়া পদক্ষেপ করে, কারণ বারবার ষড়যন্ত্রের তত্ত্ব আওড়াচ্ছিলেন এই প্রশান্ত বর্মন। অনেকে বলছেন আর ষড়যন্ত্রের তত্ত্ব খাটবে না। প্রশান্ত বর্মন জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। অভিযোগ 28 অক্টোবর সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে সল্টলেকের দত্তাবাদ থেকে অপহরণ করেন রাজগঞ্জের বিডিও, তুলে নিয়ে যান নিউ টাউনের বহুতলে। আমাকে নিয়ে এসে নামিয়েছে, আমি সবে নেমেছি, তখন হঠাৎ উনি বললো যে বেরিয়ে এসে ঘর থেকে ওনাকে দিয়ে আসো, ড্রাইভার বলছে। ওনাকে কোন জায়গা নিয়ে গেল? ও ভেতরে ঢুকিয়ে দিল, এরকম ঘরে ঢুকিনি। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে দিন 10 আগে 20 অক্টোবর কলকাতায় আসেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বাগডোগরা থেকে ইন্ডিগোর বিমানে। বিমানের নাম্বার 6E135, সিট নাম্বার 25E। 29 অক্টোবর কলকাতা থেকে বিমানেই শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন। বিমানবন্দর থেকে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ, সেখানেও নাকি বিডিও প্রশান্ত বর্মনকে দেখা গেছে। মিলেছে বিমানের টিকিটের নাম্বারও। কোথায় প্লেনের টিকিট পাওয়া গেছে, কি আছে, সবে এখন সমস্ত কিছুই মিথ্যা। আমি বলে দিচ্ছি, ষড়যন্ত্র। এখন বর্তমান যুগে কার ছবি কে কিভাবে ব্যবহার করছে, আর আমার ছবি আজকে শুধু নয়, আমার ছবি কালচিনি থেকে শুরু করে সবখানেই আছে। 28 অক্টোবর অপহরণ, 30 অক্টোবর সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। আমি কিভাবে চিনব স্বপন কামিল্লাকে বলুন? আর আমার চেনার কি দরকারই আছে? আপনি কলকাতায় এসেছিলেন কবে? আমি কলকাতা গিয়েছিলাম অনেকদিন আগে। মানে 27-28 অক্টোবর আপনি কোথায় ছিলেন? আমি কলকাতায় যাইনি, 27-28 কলকাতায় যাই। সোনা ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। 1 নভেম্বর ব্যবসায়ীর পরিবার বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ জানায়
যার ভিত্তিতে এফআইআর হয়েছে। নিহত ব্যবসায়ীর পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা হয়েছে বিডিওর বিরুদ্ধে। 23 তারিখ কলকাতা যান দোকান খোলার জন্য, ওটা 2-3টা গাড়ি আসি আমার স্বামীকে তুলে নিয়ে যান। আমার মনে হয় প্রশান্ত বর্মা নামে লোকটা আমার স্বামীকে সেইও খুন করে মেরে দিয়েছে, ও তুলে নিয়ে গেছে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, একটা এফআইআর করেছেন মনে হচ্ছে প্রশান্ত বর্মন ভিডিও। এটার থেকেই বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। অভিযোগ, গত অগাস্টে সেখানে যান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সেই ভিডিও তোলে স্বপনের পরিবার। আমি দাঁতনে কেন যাব? সবই তো ষড়যন্ত্র। বিডিওর বাড়ি থেকে নাকি সোনা চুরি হয়, সেই সোনা নাকি পান স্বপন কামিল্লা। অভিযোগ, এই কারণেই সোনা ব্যবসায়ী স্বপনকে বাড়ি থেকে তুলে আনা হয়, যার একদিন পরে মেলে তার ক্ষতবিক্ষত দেহ। চুরি করার পরে স্যার প্রথম আমাকে মারধর করলো, নিয়ে যাওয়ার পরে গণেশ পূজার 2 দিন পরে আবার ছেড়ে দিলাম, স্বীকার করতে ছেড়ে দিল। আমি কাকে দিয়েছে বললো, আমি বললাম বসন্তকে স্বপন কামলিয়াকে দিয়েছি। পরে 28 তারিখে আবার আমাকে ডাক করলো, উনি স্বর্ণবালা এলো, আসতে 2জনকে মারধর করলো, করতে আমি স্বীকার করে গেলাম যে ওনাকে দিয়েছি। উনিও বললো আমাকে দিয়েছে, আমি কালকে মাল দিয়ে দেবো। সোনাবালা বললো, ও থাকলো, আমি চলে এলাম। আপনার বা আপনার আত্মীয়র বাড়িতে চুরি হয়েছিল কি? আমার বা আমার আত্মীয় কারো বাড়িতেই চুরি হয়নি। আপনি অশোক করকে চেনেন? অশোক করকে আমার কি দরকার আছে চেনা? বিডিওর দাবি মতো তাহলে কি দাঁড়ালো? বিডিওর বাড়ি থেকে চুরির অভিযোগ মিথ্যে। 20 অক্টোবর বাগডোগরা থেকে কলকাতায় আসা ষড়যন্ত্র। 29 অক্টোবর কলকাতা থেকে শিলিগুড়ি ফেরা ষড়যন্ত্র। সোনার ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ ষড়যন্ত্র। ব্যবসায়ীর দাঁতনের বাড়ি যাওয়া ষড়যন্ত্র। ব্যবসায়ীকে খুনের অভিযোগ ষড়যন্ত্র। এতজন বিডিওর বিরুদ্ধে মুখ খুলেছেন, ছবিতে বিডিওকে দেখা যাচ্ছে, বিমানবন্দরের সিসি ক্যামেরা ফুটেজও পেয়েছে পুলিশ। এসবই কি তাহলে মিথ্যে? সবই কি ষড়যন্ত্র? রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধেই এত ষড়যন্ত্র কেন? এটা হচ্ছে একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে, কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাংই থাকবে। রাজনৈতিক না কি চক্রান্তকারীদের আমি খবর পেয়েছি, আমিও দেখে নেব। নিউজ 18 বাংলা। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চাইছেন না। আমরা গত কয়েক মাস ধরে দেখেছি, এবং আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ পর সরাসরি চলে যাব রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে বা সম্বন্ধে কেউ মুখ খুলতে রাজি হচ্ছেন শান্তনু। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এখন তো এসআইআর এর কাজ চলছে, বিডিও তো দীর্ঘদিন উপস্থিত নেই। দেখো, গত 22শে ডিসেম্বর থেকে কিন্তু বিডিওর কোনো দেখা পাওয়া যাচ্ছে না রাজগঞ্জ বিডিও অফিস এবং সংলগ্ন এলাকায়, যা তার কর্মক্ষেত্র রয়েছে সেই এলাকায় কিন্তু বিডিওকে পাওয়া যাচ্ছে না। এবং সেই এসআইআর প্রক্রিয়া যে চলছে সেই কাজ কিন্তু সামলাতে হচ্ছে জয়েন্ট বিডিওকে। এই নিয়ে জয়েন্ট বিডিও যেরকম মুখ খুলছেন না, প্রশাসনের সর্বোচ্চ যারা আধিকারিক রয়েছেন তারাও কিন্তু প্রশান্ত বর্মনের এই প্রসঙ্গ কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর সাধারণ মানুষের কথা বলতে গেলে, সাধারণ মানুষ কিন্তু এই বিডিওর কিন্তু সেই দাবাং বিডিওর কিন্তু অনেক দাবাংগিরি অনেক মানুষই দেখেছেন। তার ফলে ভিডিও সম্পর্কে কিন্তু একটা ভয় কিন্তু কাজ করে এই এলাকার মানুষের মধ্যে। কারণ তিনি একাধিকবার তার বিরুদ্ধে যারা গিয়েছিলেন তাদের বিরুদ্ধে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন এবং একাধিক জনকে দেখে নিয়েছেনও বলে প্রমাণ রয়েছে। সেই কারণেই কিন্তু ভিডিওর সম্পর্কে মানুষজন বলতে কিন্তু অনেকটাই ভয় পান বা সাহস করেন না। কিন্তু এই ঘটনার পর বলা যেতে পারে আজকে সর্বোচ্চ আদালত এই নির্দেশ দেওয়ার পর কিছু কিছু মানুষ কিন্তু সামনে আসছেন, তারা বলার চেষ্টা করছেন, তারা বলছেন যে বিচারের উপর তাদের ভরসা। গ্রেফতারের পর মানুষ মুখ খোলেন কিনা সেটাই এখন দেখার।